দর্শক আপনাদের স্বাগত আমাদের হাতিল প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেছা সালো। আমরা আজকে আলোচনা করব কিভাবে কিছু ব্যাংক অনেক ভালো ডিপোজিট গ্রোথ করেছে, রেকর্ড হাই ডিপোজিট গ্রোথ হয়েছে 2024 সালে। সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা জানেন যে 2024 সাল আমাদের অর্থনীতির জন্য একটি ভয়াবহ সময় ছিল। সেই সময় আমরা দেখেছি যে আমাদের যে ইকোনমিক ক্রাইসিস, একই সাথে পলিটিক্যাল ক্রাইসিস, এবং কিছু ব্যাংক, বিশেষ করে বেশ কয়েকটি ইসলামিক ব্যাংক, তারা বড় বড় ইসলামিক ব্যাংক, তারা ডিপোজিটরদের টাকা ফেরত দিতে পারছিল না। তাতে যেটা হয়েছে আমরা দেখেছি যে ডিপোজিটরদের কনফিডেন্স লেভেল অনেক নেমে গিয়েছিল, অনেকেই টাকা তুলছিল, যে কারণে আমরা দেখি ব্যাংকিং সেক্টরের মানে একটা লোয়েস্ট ডিপোজিট গ্রোথ দেখেছে রিসেন্ট হিস্ট্রিতে। 2024 সালে 7.44% গ্রোথ হয়েছে। আমি যদি টাকার অঙ্কে বলি তাহলে আমরা দেখতে পাই যে 2024 সালে 41,000 কোটি টাকা ডিপোজিট গ্রোথ কম হয়েছে। মানে 7.44% ডিপোজিট তো কখনো কমে না, সবসময়ই বাড়ে। ডিপোজিটের আস্থাটা বোঝা যায় গ্রোথকে দেখে, যে গত বছর 2 টাকা বেড়েছিল, এই বছর হয়তো 1 টাকা বেড়েছে। এখান থেকে বোঝা যায় বাড়বেই, সেটা সবসময় এই ট্রেন্ডটা বৃদ্ধির দিকেই থাকে, কিন্তু কত হারে বাড়ছে সেটি প্রমাণ করে যে আসলে আস্থার সংকট কতটা। তো সেটা যদি আমরা দেখি যে গত বছরে 41,000 কোটি টাকা ডিপোজিট আগের বছরের তুলনায় কম হয়েছে। তো এই সময় যে ডিপোজিট গ্রোথের যে ক্রাইসিস, এবং সেটা বাংলাদেশ ব্যাংকও অনেক ওয়ারিড। তারা যে লেটেস্ট মনিটারি পলিসি দিয়েছে সেখানেও তারা কিন্তু এটা অ্যাড্রেস করেছে যে এই ডিপোজিট গ্রোথটা খুবই একটা মানে উদ্বেগজনক অবস্থায় আছে। তো এইরকম একটা ক্রাইসিস পিরিয়ডেও সুসংবাদ হলো, তার মানে কি সকল ব্যাংকের উপর আস্থার সংকট রয়েছে? তা নয়। আমরা দেখি যে এইরকম একটি মানে ইতিহাসের একটি ভয়াবহতম ক্রাইসিস পিরিয়ডেও 8টি ব্যাংক হিস্ট্রিক হাই তাদের ডিপোজিট গ্রোথ হয়েছে। অর্থাৎ ওই ব্যাংকগুলোর যে ট্রেন্ড ডিপোজিটের, সেখানে তারা তাদের হিস্ট্রিতে সবচেয়ে হাইস্ট গ্রোথ করেছে। অর্থাৎ ব্যাংকিং সেক্টরে যারা ভালো, যাদের গুড রেপুটেশন আছে, যারা কর্পোরেট গভর্নেন্স কন্টিনিউ করেছে, যারা কন্টিনিউয়াসলি তাদের সার্ভিস কোয়ালিটিটা ঠিক রেখেছে, তারা এই ক্রাইসিস টাইমেও ডিপোজিটরদের আস্থা হারায়নি, বরং তারা এই ডিপোজিটরদের আস্থা বেড়েছে। যারা ক্রাইসিস সময়ে, এজন্য তারা স্ট্রংভাবে অবস্থান তাদের ধরে রাখতে পেরেছিল এই সময়ে। তো আমরা যদি দেখি সেই ব্যাংকগুলো কারা, আমরা দেখছি যে এখানে 8টি ব্যাংক আপনারা জানেন যে আমাদের যেই প্রাইভেট সেক্টরের যে ব্যাংক, প্রায় 46টি ব্যাংক রয়েছে। প্রাইভেট সেক্টরের ব্যাংকের কথা আমি বলছি। এর মধ্যে মাত্র 8টি ব্যাংক সবচাইতে এরকম হাইস্ট ডিপোজিট গ্রোথ করেছে। এই ব্যাংকগুলোর মধ্যে যে ব্যাংকগুলো আছে সেগুলো যদি আমরা বলি, যে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক, এগুলো হচ্ছে আরও অনেক ব্যাংকই ভালো করেছে, কিন্তু এই ব্যাংকগুলো এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স আমরা ডিপোজিট কালেকশনে দেখেছি। আমরা যদি একটু দেখি যে সিটি ব্যাংকের গ্রোথ হয়েছে 2024 সালে 31%, যেটি আগের বছর 2023 সালে ছিল 18%। তাহলে একটা হিউজ জাম্প আমরা দেখতে পাচ্ছি। এবং এই বছরে তাদের ডিপোজিট 12,000 কোটি টাকার উপরে তারা ডিপোজিট পেয়েছে। তো এটা একটি বিগ অ্যাচিভমেন্ট। এবং আমরা দেখি যে তাদের জুলাই থেকে অগাস্ট সময়ে তাদের যে টোটাল যে 31% ডিপোজিট গ্রোথ, এর 50%-এর বেশি এসেছে জুলাই অগাস্ট পিরিয়ডে। অর্থাৎ যেই সময় আমাদের ক্রাইসিস তুঙ্গে ছিল, যেই সময় অন্যান্য ব্যাংক থেকে ডিপোজিট উইথড্রল হয়েছে, সেই সময় এই ব্যাংকটি সবচেয়ে বেশি ডিপোজিট পেয়েছে। তার মানে কি, যে দুর্বল ব্যাংকগুলো থেকে ব্যাংকগুলো তাদের ডিপোজিট সরিয়ে সুস্থ ব্যাংক, যেগুলো স্ট্রং ব্যাংক, সেসব ব্যাংকে টাকা রেখেছে। এটি একটি আসলে এই সময়কার আমাদের 15 বছরের যে ব্যাংকিং হিস্ট্রি, তাতে এটি একটি ব্যাংকগুলোর জন্য লেসন, যে অনেক ভয়াবহ ক্রাইসিসের সময়ও সুন্দরভাবে টিকে থাকা যায় যদি সে সবসময় ডিপোজিটরদের মনে একটা বড় আস্থার জায়গা তৈরি করে রাখতে পারে। তো সেটি, এরপর আমরা যদি দেখি ব্র্যাক ব্যাংক, সেটির গ্রোথ হয়েছে 36%, যেটি আগের বছরে গ্রোথ ছিল 34%। এবং এই ব্র্যাক ব্যাংক 17,700 কোটি টাকার উপরে তারা ডিপোজিট কালেকশন করতে পেরেছে। আমরা এই ফিগারগুলো যে বলছি, এগুলো বাংলাদেশ ব্যাংকের প্রফেশনাল ফিগার থেকে। এইগুলো যখন তাদের ব্যালেন্স শিটে আসবে তখন বিভিন্নভাবে একটু এদিক সেদিক চেঞ্জ হবে। এরপর আমরা যদি দেখি ইস্টার্ন ব্যাংকের গ্রোথ হয়েছে
26.89%, যেটি আগের বছর ছিল 15%। তো অলমোস্ট ডাবলের কাছাকাছি চলে এসেছে। এই ব্যাংকটি 9,000 কোটি টাকার উপরে ডিপোজিট কালেকশন করেছে। ডাচ বাংলা ব্যাংক, তার গ্রোথ হয়েছে এই বছর 10%, যেটি আগের বছরে ছিল প্রায় 7.9% সিঙ্গেল ডিজিট, সেটি এখন ডাবল ডিজিটের কাছাকাছি এসেছে। প্রাইম ব্যাংক আমরা দেখতে পাই যে 20.64% গ্রোথ হয়েছে, যেটি আগের বছর ছিল প্রায় 15%। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমরা যদি দেখি, তাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রায় 6,000 কোটি টাকা তাদের ডিপোজিট আনতে পেরেছে এবং তাদের গ্রোথ হয়েছে 28% 2024-এ, যেটি আগের বছর ছিল মাত্র 12%। ব্যাংক এশিয়াতে আমরা ডাবলেরও বেশি গ্রোথ হয়েছে। আমরা যদি দেখি 17.79%, প্রায় 18% তাদের এই বছরে গ্রোথ হয়েছে, যেটি আগের বছর ছিল মাত্র 7%। এবং এই ব্যাংকটিও প্রায় 6,000 কোটি টাকা ডিপোজিট আনতে পেরেছে এই বছরে। তারপর আমরা যদি দেখি পূবালী ব্যাংক, সেই পূবালী ব্যাংক ছিল এই বছর গ্রোথ হয়েছে 23%-এর বেশি, আগের বছর হয়েছে 18.68%। তো আমরা বিভিন্ন ব্যাংকের সঙ্গে কথা বলেছি, এই ব্যাংকগুলোর সঙ্গে জানতে চেয়েছি যে এরকম ক্রাইসিস, এবং এই ব্যাংকগুলো মজার ব্যাপার হলো যেহেতু তাদের ডিপোজিট ফ্লো অনেক ভালো ছিল, যে কারণে তাদের লেন্ডিং ক্যাপাসিটি অনেক বেড়েছে, যে কারণে তারা অনেক বেশি বিল, বন্ড, ট্রেজারিতে ইনভেস্ট করেছে, যেটা সরকারকে সহায়তা করেছে, সরকার সেখান থেকে টাকা নিতে পেরেছে, এবং লেন্ডিং ক্যাপাসিটি বেড়ে যাওয়ার কারণে তাদের লোন বুকও বেড়েছে। যদিও আমরা দেখতে পাই যে এই ব্যাংকগুলো খুব বেশি লোন বাড়ায়নি, ডিপোজিট ভালো থাকা সত্ত্বেও তারা খুব বেশি লোন গ্রোথ হয়নি। তার কারণ ছিল যেহেতু এখন নতুন ইনভেস্টমেন্ট আসছে না মার্কেটে, এ কারণে। তবে এই যে যখন আপনার লিকুইডিটি ম্যানেজমেন্ট একটি ব্যাংকের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, তো এই ব্যাংকগুলো যেহেতু গুড লিকুইডিটি ম্যানেজ করতে পেরেছে, যখন প্রতিদিন আমরা দেখেছি অনেক বেশ কিছু ব্যাংক যারা প্রতিদিন বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে রেপোতে টাকা ধার করেছে, অনেক ডিপোজিটরকে তারা টাকা দিতে পারেনি, আর সেই সময়ে তারা অনেক ভালো লিকুইডিটি ম্যানেজ করতে পেরেছে, যে কারণে তাদের ফান্ডের কস্ট অনেক কমে এসেছে। তারা যেহেতু তাদের ডিপোজিট রেট বাড়াতে হয়নি, মানুষ তাদের হেলথ দেখে, ডিপোজিটররা তাদের হেলথ, তাদের ক্রেডিট রিস্ক এসব দেখে সেখানে টাকা রেখেছে, ইন্টারেস্ট রেট দেখে টাকা রাখেনি। এ কারণে কিন্তু আপনারা দেখবেন ডিপোজিটের রেট খুব একটা বাড়েনি, কারণ মানুষ এখন আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস কোয়ালিটি, তারপর তাদের যে হেলথ, ফাইন্যান্সিয়াল হেলথ, কর্পোরেট গভর্নেন্স, এইসব দেখে এখন ডিপোজিটররা টাকা রাখছে। তো সেটি আসলে একটা ব্যাংকিং সেক্টরের ল্যান্ডস্কেপটাই তৈরি করে দিয়েছে। মানুষের যে পারসেপশন একটা ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে, আমরা যেটা দেখি যে আগে মানুষ দেখতো যে তারা রেট কত দিচ্ছে, ডিপোজিট রেট কত দিচ্ছে, এবং আপনারা দেখবেন যে 2023-24-এ একটা আনহেলদি কম্পিটিশন ছিল ইন্টারেস্ট রেটের। অনেক ব্যাংক মার্কেট রেটের চাইতে ডাবল রেটে ডিপোজিট সংগ্রহ করেছে। আমরা দেখেছি 15%, 16% অনেক ব্যাংক ডিপোজিট দিয়েছে। তো এই প্রবণতার পরেও তারা কিন্তু এই ব্যাংকগুলোর সঙ্গে, এই 8টি ব্যাংকের সঙ্গে কম্পিটিশনে আসতে পারেনি। তার কারণ এই গত বছরে অর্থাৎ 2024 সালে ব্যাংকিং সেক্টরে যে স্ক্যামগুলো, 5ই আগস্টের পর যখন স্ক্যামগুলো চলে গেছে, বেরিয়ে এসেছে 5ই আগস্টের পর, তখন মানুষ বুঝতে পেরেছে যে ব্যাংকের হেলথ কতটা ইম্পর্টেন্ট। এছাড়া আমরা দেখেছি 5ই আগস্টের আগে কিছু ব্যাংক আনকন্ডিশনালি বাংলাদেশ ব্যাংক থেকে লিকুইডিটি সাপোর্ট নিয়েছে, এবং সেই টাকা দিয়ে তারা ডিপোজিটরদের টাকা দিয়েছে এবং নিজেরাও টাকা চুরি করে নিয়েছে। অর্থাৎ টাকা প্রিন্ট করে ইনফ্লেশনকে বাড়ানো হয়েছে, এবং তারা যে করাপশন করে টাকা নিয়ে গেছে সেটা পূরণ করা হয়েছে। তো যে কারণে ডিপোজিটরদের মধ্যে একটা ধারণা ছিল যে ব্যাংক শুধু সরকারের দায়িত্ব, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, আমি যেখানেই টাকা রাখি না কেন সেই টাকা আমি ফেরত পাবো। সেখান থেকে এই মাইন্ডসেটটা এখন চেঞ্জ হয়েছে। এখন আর যে কোনো ব্যাংকেই টাকা রাখলেই সেই দায়িত্ব আসলে আপনার নিজেরও, শুধু ইন্টারেস্ট রেট দেখে নয়, এটার যে পারফরমেন্স দেখে ওই ব্যাংকের টাকা রাখতে হয়, সেই একটা লেসন আমাদের পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেই এসেছে। যে কারণে আমরা দেখি এই ব্যাংকগুলো এই ক্রাইসিস টাইমেও তাদের অনেক ভালো অপারেটিং প্রফিট হয়েছে। এক একটি ব্যাংকের আমরা, যেমন সিটি ব্যাংকের আমরা জেনেছি 2,300 কোটি টাকার উপরে অপারেটিং প্রফিট হয়েছে। এটা যদিও নেট প্রফিট আমরা পরে জানতে পারবো যে এখান থেকে তাদের খরচ এবং ট্যাক্স কাটার পর। এরকম ডাচ বাংলা ব্যাংকও এরকম 2,000 কোটি টাকার উপরে প্রফিট করেছে, অপারেটিং প্রফিট করেছে। তো এইরকম সবগুলো ব্যাংকই যাদের গুড লিকুইডিটি ম্যানেজমেন্ট ছিল, তারা
ভালো প্রফিট করেছে, অর্থাৎ তার মানে তারা কিন্তু যারা এরা তো সবাই লিস্টেড, শেয়ার হোল্ডাররাও কিন্তু অনেক ভালো রিটার্ন পাবেন। সো একটা ব্যাংক যখন গুড লিকুইডিটি ম্যানেজ করতে পারে সেটা কিন্তু সবাইকে তার প্রফিটটা সবার কাছে সবার পকেটেই চলে যায়। একজন রিটেল ইনভেস্টর যিনি স্টক মার্কেটে ইনভেস্ট করে, ব্যাংকের শেয়ার আপনারা জানেন বেশিরভাগ ব্যাংকের শেয়ার ফেস ভ্যালুর আশেপাশে মুভ করছিল আমাদের ফুল ইকোনমির ক্রাইসিসের কারণে। সেই ইনভেস্টরও কিন্তু প্রাইস মুভ না করলেও তারা কিন্তু বছর শেষে একটা ভালো ডিভিডেন্ড পাবেন। অর্থাৎ এই যে গুড লিকুইডিটি ম্যানেজমেন্টের সুবিধা একজন রিটেল ইনভেস্টরও, স্টক মার্কেটের রিটেল ইনভেস্টর তিনিও পাবেন। তো এবং আমরা দেখেছি যে এই যে কিছু কিছু ব্যাংকের সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে কিভাবে তারা এত ভালো ডিপোজিট আনতে পেরেছে। তার অন্যতম একটি কারণ, যারা অনলাইন ব্যাংকিংয়ে অনেক ভালো ছিল, যারা মোবাইল অ্যাপ যেটা আরও সহজতর করেছে ব্যাংকে না যেয়ে লেনদেন করা, তারা অনেক ইয়াং জেনারেশন তাদের ডিপোজিটার হয়েছে বা কাস্টমার হয়েছে। এবং ক্রাইসিস টাইমে অনেক ব্যাংক আমরা দেখেছি যে এটিএম বুথ অনেকের খালি হয়ে গিয়েছিল, কেউ রিফিল করছিল না, কিন্তু যেই ব্যাংকগুলো তাদের সার্ভিস কোয়ালিটি সবসময় ঠিক রেখেছে, কাস্টমারদের কমিটমেন্ট তারা রেখেছে, তারা কিন্তু ইভেন ইন্স্যুরেন্স নিয়েও তারা সেখানে এটিএম বুথ রিফিল করে রেখেছে। তো এই জিনিসগুলো আসলে কাস্টমারের মনে যে দাগ কেটেছে, এবং তারা যে গুড গভর্নেন্স, যে সবসময় এটা হঠাৎ করে কেউ ভালো হতে পারে না, এর একটা হিস্ট্রি থাকে, যে হিস্ট্রিক্যালি যখন কেউ একটা মানে ভালো পথ ফলো করে তারা কিন্তু ক্রাইসিস টাইমেও যে খুব স্ট্রংভাবে থাকতে পারে। এই ব্যাংকগুলোর আমরা এই হেলথ থেকে এটা একটা আমাদের ব্যাংকিং সেক্টর বড় লেসন। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।